আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদেক। আপনারা গত 3 দিন আগে একটা অবলোকন করেছেন মার্কেটের অবস্থানটা। আমরা মার্কেট কিন্তু যখন অটো কারেকশনে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে মুদ্রানীতি ঘোষণা করা হয়। সেই মুদ্রানীতিতে আমাদের মাননীয় গভর্নর সাহেব দু একটা শব্দ বলেছেন পুঁজিবাজার নিয়ে। তা ফলশ্রুতিতে হয়ে গেছে বাজার প্যানিক হয়ে একটা বড় ধরনের কারেকশন হয়েছে। মানে এটাকে অনেকে ডিবাকল বলতেছেন, অনেকে কারেকশন বলতেছেন। যাই হোক, কারেকশন হয়েছে একটা বড় ধরনের। আবার আল্লাহর রহমতে আপনাদের বিশ্বাস এবং আস্থার কারণে মার্কেট আবার ইউটার্ন করেছে। মার্কেট এখন উজ্জীবিত, মার্কেট স্টেবল। বিকজ মার্কেট স্টেবল হওয়ার সমস্ত আনুষঙ্গিক যতগুলি ডাটা সবগুলো মার্কেটের জন্য পজিটিভ। আমরা কনফিডেন্ট মার্কেট নিয়ে যে এই ধরনের ডিবাকল হতে আর সম্ভব না সামনে। আমরা একটা অনুরোধ করি সবাইকে, যারা পুঁজিবাজার নিয়ে কথা বলেন, যারা পুঁজিবাজার সম্বন্ধে কথা বলেন, তারা যদি দয়া করে একটু জেনে শুনে বুঝে কথা বলেন তাহলে আমরা বাধিত হব। কারণ হচ্ছে যে পুঁজিবাজার ইজ এ ভেরি সেন্সিটিভ একটা বাজার, যেখানে না জেনে না বুঝে যদি কথা বলেন তাহলে পুঁজিবাজার শঙ্কিত হয়, বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়, প্যানিক হয়ে যে কোনো একটা অবস্থানে চলে যায়। যেমন যারা কথা বলেন তারা নিজেরা জানেন কি না আমি সন্দেহ করি যে পুঁজিবাজারের এখন ডিভিডেন্ড ইল্ড কত, পি কত, পুঁজিবাজারের অবস্থানটা কি, কোন আপনি যদি রান্না করেন একটা ভাতের টিপ দিলেও বুঝবেন। আপনি কয়েকটা মানে জেড ক্যাটাগরির শেয়ারে একটু ঊর্ধ্বমুখী হয়েছে বলে হইচই করে সমস্ত পত্রপত্রিকায় মানে চিৎকার করবেন যে পুঁজি গেল গেল গেল। হোয়ারেজ এখনও দেয়ার আর সো মেনি শেয়ার্স যেগুলো এখনও অনেক আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। যাই হোক, আজকে আমরা পুঁজিবাজার নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমাদের সঙ্গে আরেকজন জয়েন করবে দ্বিতীয় পর্বে, সেটা হচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডিসিসিআর সবুর খান সাহেব, এবং দুজনেই সুবক্তা। তো আমরা আলোচনায় যাচ্ছি। প্রথমে আমি আলোচনা করতে চাই আপনাকে একটা, এই যে মুদ্রানীতি ঘোষণা করা হলো, মুদ্রানীতি তো অরিজিনাল মুদ্রানীতি যেটা আছে সেটা তো মানে তেমন কি গতবারের আর এবারের মধ্যে কোনো তফাৎ তেমন বিরাট কিছু নাই, উল্লেখযোগ্য কোনো তফাৎ নাই। কিন্তু পুঁজিবাজার খুব রিয়াকশান হয়েছে, বিভিন্ন সেক্টর থেকে রিয়াকশান হয়েছে, বিজিএমের রিয়াক্ট করেছে। এর মূলত কারণটা কি? ধন্যবাদ মুস্তাক ভাই। আপনাকে একটা জিনিস বলতে চাই, ক্যাপিটাল মার্কেট সবসময় খুব সেন্সিটিভ এবং ক্যাপিটাল মার্কেটের সাথে কিন্তু অনেকগুলো ইনস্টিটিউশন এবং সরকারের অনেক পলিসি সরাসরি সম্পৃক্ত। যদিও মুদ্রানীতির প্রভাবটা যে খুব বেশি পরিমাণ এমনটি না, কিন্তু যেহেতু ক্যাপিটাল মার্কেট অত্যন্ত সংবেদনশীল, সে কারণে মুদ্রানীতির কিছুটা প্রভাব এখানে পড়েছে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে ব্যাংকগুলোর যে আপনাদের এক্সপোজার যেটা ছিল সেটা কিন্তু একটা যখন ইন্ডেক্স আমাদের অনেক কম ছিল তার ভিত্তিতেই কিন্তু ব্যাংকের এক্সপোজারগুলো ঠিক করা হয়েছে। এখন যখন ক্যাপিটাল মার্কেট ঠিক তার ন্যাচারাল গতিতে যখন আগাচ্ছে, ঠিক এমন একটা মোমেন্ট এসে মুদ্রানীতিটা ঘোষণা করা হলো এবং সেখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হলো যার প্রেক্ষিতে ব্যাংক এবং লিজিং কোম্পানিগুলো কিন্তু একটা অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে তারা পড়ে গিয়েছে। যেমন আমি একটা বিনিয়োগ করলাম একটা কোম্পানিতে, সে হয়তো তারা বিনিয়োগ করলো একটা ব্যাংক, কিন্তু তারা যে কস্ট প্রাইসে যে বিনিয়োগটা করলো, যখন ব্যাংকের সে আপনার পার ভ্যালু বা ফেস ভ্যালু 10 টাকা, কিন্তু অনেকগুলো ব্যাংকের কিন্তু ফেস ভ্যালু নেমে গিয়েছিল, মার্কেট ভ্যালু নেমে গিয়েছিল, আন্ডার ভ্যালুড ছিল। মার্কেট প্রাইসটা ছিল সে 8 টাকা 7 টাকা কি হতো এই রেঞ্জে। এখন এটা ছিল এক্সট্রিমলি আন্ডার প্রাইসড। কিন্তু পরবর্তীতে যখন আপনি একটা কথা বলেছেন যে অর্থনৈতিক অনেকগুলো প্যারামিটার কিন্তু এখন পজিটিভ সিগন্যাল কিন্তু দিচ্ছে, যেমন তার ভিতর রিবাউন্ড করেছে মার্কেট। জি, তার ভিতর একটা হচ্ছে আমাদের জিডিপির কথা আমরা বলেছি, এটা আমাদের ইতিহাসের জন্য কিন্তু একটা বড় একটা রিমার্কেবল একটা দিক, 7.11। ইনফ্লেশন আমরা 5-7 বছর আগেও দেখেছি 2 ডিজিট, ডাবল ডিজিট যেটা আমরা বলি, এখন সেটা 5.5-এর মতো।
একইভাবে আংটার্ডের যে রিপোর্টটা আপনি দেখবেন, এফডিআই কিন্তু 14 থেকে 15 সালে 44% কিন্তু আমাদের এফডিআই বেড়েছে, বিদেশি বিনিয়োগ বেড়েছে। এখন সেই প্রেক্ষিতে আমাদের মার্কেট ছিল ট্রিমেন্ডাসলি আন্ডার ভ্যালুড। এখন সেক্ষেত্রে যখন তারা বলল, মুদ্রানীতিতে বলা হলো যে ব্যাংক এবং লিজিং কোম্পানিগুলোর যে তাদের এক্সপোজার কত, ডেইলি বেসিসে তাদেরকে সাবমিট করতে হবে এবং কঠোরভাবে এটা মনিটর করা হবে। দেখেন বিষয়গুলো আমি কেমন। একটু এখানে অ্যাড করি একটা জিনিস। দেখেন, ওনাদের মনিটরিং করবে, ওনাদের অ্যাজ এ রেগুলেটর ওনার সমস্ত ব্যাংকগুলোকেই মনিটর করার দরকার। তো মনিটর উনি ব্যাংকে এই এক্সপোজারের খালি মনিটর করবে না, যে এই যে এখনো নন পারফর্মিং লোন হচ্ছে লক্ষ কোটি টাকার উপরে প্রত্যেকটা ব্যাংকের, উনি কি এটা মনিটর করেছেন? ব্যাংকগুলো যে মাননীয় অর্থমন্ত্রীর কথায় লুট হয়ে গেছে, মাননীয় অর্থমন্ত্রী নিজে বলেছেন লুট হয়ে গেছে, সেগুলি মনিটর করেছেন? বিদেশের টাকা নিয়ে গেল আমাদের, সেটা আনতে পারার মনিটর করেছেন? আমার প্রশ্নটা হচ্ছে, যে যার জায়গায় আছেন সেখানেই থাকেন না, সেটি করেন না, আরেকজনের ঘরে গিয়ে ভাত টানতে চাচ্ছেন কেন? জি, আমি একটু প্রসঙ্গে বলতে চাই, সেটা হলো যে আমি এই প্রোগ্রামে কিন্তু অনেকবার বলেছি যে স্টক মার্কেটকে যদি আমাদের সাস্টেইনেবল এবং ভাইব্র্যান্ট অবস্থায় রাখতে হয়, তাহলে সরকারের যতগুলো উইং আছে তাদের মধ্যে কিন্তু একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ কিন্তু থাকা দরকার। যেমন আমাদের মাননীয় অর্থমন্ত্রী কিন্তু অনেক আগে স্টক মার্কেট সম্পর্কে বেশ কিছু কথা বলেছিলেন, হয়তো বা ওনার রিয়ালাইজেশন হয়েছে হয়তো এইভাবে না বললেই পারতেন। বোগাস মার্কেট অনেক কথা উনি বলেছেন। কিন্তু মাননীয় অর্থমন্ত্রী সাম্প্রতিক সময়ে যদি আপনি দেখেন যে উনি কিন্তু অত্যন্ত ইতিবাচক কথা বলছেন এবং ওনার প্রাজ্ঞ ডিসিশনের কারণেই কিন্তু আজকে মার্কেট কিন্তু আবার নতুন করে জনগণের কনফিডেন্স কিন্তু অর্জন করছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক তার অনেকগুলো কাজের ভিতর একটা কাজ হচ্ছে ব্যাংকের এই এক্সপোজারের বিষয়টা মনিটরিং করা, অনেকগুলো কাজের একটা। কিন্তু এখানে যেটা হয়েছে যে অন্য জিনিসগুলোকে ওই পরিমাণ সিলেক্টিভিটি না দিয়ে এখানে যখন উনি ফোকাস করেছেন এবং যে ইন্টোনেশন, যেভাবে এই জিনিসটাকে ফোকাস করা হয়েছে, সেটা কিন্তু মার্কেটে কিছুটা প্যানিকড হলেও করেছে। কিন্তু পাশাপাশি একটা জিনিস ওনার বোঝা দরকার ছিল, যেটা আমি বুঝি। যেমন একসময় আমরা একটা রিপোর্টে দেখেছি, বণিক বার্তাতে সম্ভবত, যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর যে সাপেক্ষে আমাদের জিডিপির যা পরিমাণ, তার তুলনায় কিন্তু আমাদের স্টক মার্কেটের ভলিউম ছিল সম্ভবত 17%-এর মতো, 17 to 19%। কিন্তু যেখানে 70%, কোথাও 100%-এর উপরে আমাদের পার্শ্ববর্তী অনেক দেশগুলোতে আছে। জি, প্লাস গোটা বিশ্বে যেখানে ইকোনমি কিছুটা ডাউন টার্ন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের প্যারামিটার কিন্তু যথেষ্ট ভালো অর্থনৈতিক প্যারামিটার, সারা বিষয়টি স্বীকার করছেন। জি, ইভেন আপনি দেখেন আমাদের কিন্তু যে বিদেশি বিনিয়োগটা, কারণ সরকার কিন্তু অনেকগুলো রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে কিন্তু চলছে, কিন্তু তারপরেও বিদেশি বিনিয়োগ যেহেতু এখানে বাড়ছে, এটাও কিন্তু একটা দেশের জন্য বড় সিগন্যাল ছিল। কিন্তু সেক্ষেত্রে মুদ্রানীতিকে প্রকাশ করবে, ঠিক আছে, বড় মাপের কোনো পরিবর্তন নাই, কিন্তু বিশেষ কয়েকটা জায়গায় যে ওভার এমফ্যাটিক্যালি যে কথাগুলো উনি বললেন, যার ফলে হয়েছে যে ব্যাংকগুলো অনেকটা প্যানিকড হয়েছে। এবং আরেকটা জিনিস সেখানে বলা দরকার, সেটা হলো যে এক্সপোজার তো বেড়ে যাচ্ছে। যদি আমরা মার্কেট প্রাইসটাকে যদি দেখি, যেমন যে ব্যাংকটার দাম ছিল 8 টাকা, আজকে সেটা হয়েছে 15 টাকা, কিন্তু কিন্তু যখন 15 টাকায় গিয়েছে, সে নিয়ারলি 80%, 90% বেড়ে গিয়েছে, আপনি তখনই বাড়ি দিলেন। কিন্তু আমার প্রশ্ন হলো, একটু বলি, আমার এখানে একটা বিষয় হলো যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব যখন এটা পিক আপ করছে, তখন বলতে পারতেন যে আপনাদের এখন লিমিটটাকে আমরা মডিফাই করলাম, কি ক্যালকুলেশন প্রসেসটাকে আমরা এখন এইভাবে করব, ইনার সার্কুলার দিয়ে করতে পারতেন। ইনার সার্কুলার দিয়ে করতে পারতেন, এটা মিডিয়াতে বলার কিছু ছিল না। আমাদের সঙ্গে এখন যোগদান করেছেন সবুজ সাহেব, যেটা আমি আগে বলেছি। আমরা একই প্রশ্ন ওনাকেও করব যে মুদ্রানীতি নিয়ে যে প্রশ্নটা তুলকাকাণ্ড ঘটে গেল, একটা কোনো পরিবর্তন করেনি, অথচ পুঁজিবাজারে এফেক্ট করে গেল। আপনার বক্তব্য কি এই ব্যাপারে? এটা আসলে মূল ব্যাপারটা দুই পক্ষেরই, এটা কিন্তু এক পক্ষের দোষ না। প্রথম হচ্ছে, বাংলাদেশ ব্যাংক যখন মুদ্রানীতি ঘোষণা করেছে, বাংলাদেশ ব্যাংকের নৈতিক দায়িত্ব কিন্তু একটা সতর্কতা জানানো। সে কিন্তু কোনো ইম্প্যাক্ট তৈরি করে, নতুন কোনো পলিসিও কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করে না। আপনি বিনিয়োগ, প্রাইভেট বিনিয়োগ 16.5% বাড়বে, সেটাও কিন্তু আগেরটা একই অবস্থায় রেখে, তার মানে গুড ইন্ডিকেশন।
কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে কি আমাদের দেশে অনেকটা বলা যায় যে একজনের ব্যাপারে আরেকজন যদি নাক গলায় তখন এটা কিন্তু আসলে আরেক পক্ষ ভালোভাবে নেয় না। এবং সবসময় মানুষ কিন্তু আমরা বিনিয়োগকারীরা সবসময় পজিটিভ কথা শুনতে চায়। বিনিয়োগকারী যদি একই কথাই যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলতো যে বিনিয়োগের এটি একটা রাইট সময়, পুঁজিবাজার আমরা আরও শক্তিশালী দেখতে চাই, তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা হয়তো একটা গুড ইম্প্যাক্ট তৈরি করতো। কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আসলে এটা কিন্তু কোনোভাবেই কিন্তু দুই পক্ষেরই কিন্তু আসলে এটা লক্ষ্য করা উচিত। যারা বিনিয়োগকারী তাদেরও বোঝা উচিত যে আসলে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি যেহেতু কোনো পরিবর্তন হয়নি, তার মানে বর্তমান মার্কেট যে ট্রেন্ড সেই ট্রেন্ডের উপরে কিন্তু সরাসরি আঘাত আনার কোনো পরিস্থিতি মুদ্রানীতিতে আসে নাই। তাহলে আবার মুদ্রানীতিতে উনি কেন সতর্কতা উনি ঘোষণা করলেন সেটাকে হয়তো অনেকে বিবেচনায় নিয়ে এটা একটা কথা বলছে যে উনি এত কিছু থাকতে, যেমন আমাদের অলরেডি বিজিএমই বলেছে যে, এবং আমাদের মাতলুব ভাইও কিন্তু গতবার এফবিসি এর দিকে বলেছে যে এত টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে সেই দিকে আপনার নজর নিচ্ছেন না, আপনি কেন এই মার্কেটগুলোর ভিতরে বা যেখানে অলরেডি মার্কেট এক্সপান্ড করছে সেখানে কেন আপনি সতর্কতা অবলম্বন করছেন। তো তার মানে এটা কি দাঁড়াচ্ছে? তার মানে আসলে ব্যাপারটা হচ্ছে যে আসলে আমরা অনেক সময় পুঁজিবাজার নিয়ে সবাই অতিমাত্রায় রিয়েক্ট করি, এবং রিয়েক্ট করার সময় আমরা একটাবারও ভাবি না যে এই মার্কেটের সাথে যারা ইনভলভ আছে তারা আসলে অনেক স্বল্প পুঁজিতে তারা এখানে আসছে, এবং তাদের কিন্তু সবসময় একটা ভীতি কাজ করে, একটা ভীতি কাজ করে যে আমি আমার একটা পুঁজি যায়। কারণ আসলে শেয়ার মার্কেটটা তো ইটস অলওয়েজ এ ভালনারেবল সিচুয়েশন, ইটস এ রিস্কি গেম। এখানে আসলে কেউ বলতে পারবে না কালকে শেয়ারের দাম বাড়বে কি কমবে। তার মানে কি হচ্ছে, কারণ মৌলভিত্তির উপরে দাঁড়িয়ে কিন্তু আসলে আমাদের শেয়ার মার্কেট, আমরা যতই বলি না কেন, মৌলভিত্তির উপরে এখনো কিন্তু বাংলাদেশের শেয়ার মার্কেট ডিপেন্ড করে না বলি। আমি এখন করছে, কিন্তু আমি বলছি যে বিনিয়োগকারীদের কথা আমি বলছি, কিন্তু ডেফিনেটলি যারা মৌলভিত্তির উপরে দাঁড়িয়ে আছে আপনি দেখেন তাদের শেয়ার কিন্তু ফল করে না। আমি কিন্তু বলছি যে আমি বিনিয়োগকারীদের পার্সপেক্টিভ বলছি যে তারা একটা শেয়ার কেনার সময় তারা কিন্তু জিজ্ঞাসা করে মোস্তাক ভাই এটা কিনবো, তো মোস্তাক ভাই যদি বলে আরে কিনো, তখন কিন্তু আরে মোস্তাক ভাই বলেছে এটা কেনার জন্য, এটা কিন্তু বাড়বে, কিন্তু বাট দ্যাট শুড নট বি ফেয়ার। আমি ওই কথাটাই বলতে যাচ্ছি যে তাকে যদি একটাবার বলা হয় তো আপনি তাকে বলতেন দেখো যে শেয়ার কোম্পানির শেয়ারটা তুমি বলছো তার কিন্তু মৌলভিত্তি ভালো, তার ডিভিডেন্ড গত বছর সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 20%, সে কিন্তু আগামী বছরও তার যে ট্রেন্ড তুমি গত 20 বছরটার ট্রেন্ড দেখো, 10 বছরটার ট্রেন্ড দেখো, সে কিন্তু কখনো ডিপ্রাইভ করেনি তার বিনিয়োগকারীকে। সুতরাং এই শেয়ারটা ভালো শেয়ার, তাহলে কিন্তু সে কিন্তু আরেকজনকে একই কথাই বলবে যে দেখো ওরা কিন্তু ডিভিডেন্ড ভালো দিচ্ছে, দেখো কোম্পানি গ্রোথ রেশিওটা ভালো হচ্ছে। কিন্তু আমরা কি হচ্ছে একটা হুজুগের দেশে কিন্তু অনেক সময় বসবাস করি। আপনি যে কথাগুলো অনেক সময় মাননীয় অর্থমন্ত্রী কিন্তু অনেক সময় খুব কনফিডেন্টলি বলে যে না এই মার্কেট ভালো হবে, আগামী 3 বছর ভালো হবে, তখন কিন্তু মানুষ মনে করে যে অর্থমন্ত্রী যেহেতু বলেছে তাহলে নিশ্চয়ই কিন্তু এর ভিতরে একটা গুড ইন্ডিকেশন আছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন আপনি দেখেন আপনাদের বর্ষপূর্তি বা ডিএসসি যখন আপনার ভবন ওপেন করে প্রত্যেকটা জায়গায় উনি কিন্তু পজিটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, এর জন্য পুঁজিবাজারকে শক্তিশালী চাইবেই। এখন প্রশ্ন হলো যে ওই কথাটাকে কিন্তু অনেক সময় কিন্তু আমি মনে করি যে মিডিয়াও কিন্তু অনেক সময় সেটাকে ডেভিয়েট করে, কেউ হয়তো অতিরঞ্জিত করে, কেউ বা সতর্কতামূলক ব্যক্তি। কিন্তু আমি দুই পক্ষকে আমি কিন্তু বারবার রিপিট করছি যে দুই পক্ষেরই দোষ আছে। আমি মাননীয় অর্থমন্ত্রীর প্রতি সম্মান রেখেই বলছি, উনিও যখন বলে ওনাকেও কিন্তু বুঝতে হবে যে আসলে মার্কেট দাঁড়াবে তার নিজস্ব স্ট্র্যাটেজির উপরে, মার্কেট দাঁড়াবে কোম্পানির ভ্যালুয়েশন। আমি যে কথাটা সবুর ভাই আমি বলতে চাচ্ছি, আমি প্রথমে প্রারম্ভেই শুরু করেছি যে মার্কেট আমাদের পুঁজিবাজার তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত ছিল, 1 নম্বর চলতে দেওয়া উচিত। প্রথমে আমি মার্কেটটা যখন অটো কারেকশনে যাচ্ছিল, অটো কারেকশন কিন্তু হচ্ছিল, মানে উনি ডিক্লারেশনের আগের 2 দিন থেকেই কিন্তু মার্কেট কারেকশনে যাচ্ছে, আস্তে 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 কারেকশন, এটা অটো কারেকশন বলে হচ্ছে। ঠিক এই মুহূর্তে সেই মুহূর্তে উনি এই কথাটা না বললেও পারতেন। আমি ওই কথাটাই বলছি, এটা বলা দরকার ছিল না, প্যানিক হয়ে গেল। উনি একই কথাই যদি একটু পজিটিভলি বলতো যে আমাদের পুঁজিবাজারের আসলে মাঝে মধ্যে আমরা যে কারেকশন, যে পজিটিভ সিগন্যালগুলো দেখি, আমার মনে হয় যে মৌলভিত্তি শেয়ারগুলোর প্রতি সবার একটু কনফিডেন্স ডেভেলপ করা উচিত। এই যে আসলেন এখন মৌলভিত্তি, এই মৌলভিত্তি নিয়েই তো আমরা বাজারে এখন কাজ করছি। সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি, যেটা প্রফেসর সাহেব আমার সঙ্গে এগ্রি করবেন, যেটা নিয়ে আমরা মানে মাননীয় অর্থমন্ত্রী উদ্বোধন করেছেন সারা দেশব্যাপী ফাইন্যান্সিয়াল লিটারেসি। আমরা কি চাচ্ছি যে উনি মৌলভিত্তিক বলতেছেন, মৌলভিত্তিটা কীভাবে বুঝবে? আমি একটা সাধারণ বিনিয়োগকারী, হোয়াট ইজ মৌলভিত্তি? আই ডোন্ট নো। তো আমাকে মৌলভিত্তিটা তো বোঝাতে হবে, ফান্ডামেন্টালটা কীভাবে ক্যালকুলেট করে, কীভাবে ডিভিডেন্ড ইলটা ক্যালকুলেট করে, কীভাবে পিটা ক্যালকুলেট করে, কীভাবে নেট অ্যাসেট ভ্যালুটা ক্যালকুলেট করে, হাউ টু রিড দি প্রসপেক্টাস, হাউ টু রিড দিস মানে রিপোর্ট। এই জিনিসগুলো তো আমরা শেখাতে যাচ্ছি। আমরা আমাদের বিনিয়োগকারীরা যেদিন জানতে পারবে সেদিন তো আর এই কথাগুলির বলার দরকার নাই। আপনি বলেন। ধন্যবাদ। সবুর ভাই কিন্তু অনেকগুলো মূল্যবান কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন। যেমন আমি ওনার সাথে একটু আগেই কিন্তু বলছিলাম যে একটা ইন্টিগ্রেটেড একটা অ্যাপ্রোচ থাকা দরকার। যেমন আগে যে বলছিলাম যে ক্যাপিটাল মার্কেট খুব সংবেদনশীল, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, এসিসি, ডিএসি সবসময় কিন্তু একটা সমন্বিত কিন্তু উদ্যোগ থাকা উচিত।
কিন্তু এখন যেটা হয়েছে, একটু আগে বলছিলাম, একটা শব্দ বলেছি যে মুদ্রানীতিতে যেভাবে উচ্চারিত হয়েছে ইন্টোনেশন, মানে দ্যাট মেক দ্য হোল সিচুয়েশন প্যানিকড বা প্যানিকি, এটা কিন্তু করেছে। এখন যদি এমনটি হতো যে মুদ্রানীতির কিন্তু পরিবর্তন নাই এবং তাৎক্ষণিকভাবেই যে এতদিন পর যে বললাম যখন 4000 ইন্ডেক্স, তখন কিন্তু সতর্কীকরণ করা হয়নি, যেই 5500-এর দিকে চলে গিয়েছে এবং মার্কেট একটু অটো কারেকশন হচ্ছে, ঠিক টাইমিংটা দেখেন এমনভাবে বলা হয়েছে টোটালি প্যানিকি করা হয়েছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে মার্কেট কিন্তু সবসময় স্পেকুলেশন কিন্তু থাকবে, কারণ আমাদের তাত্ত্বিকভাবে আমরা বলি যে এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস এটা কিন্তু সবসময় যে কাজ করবে তা না, এবং বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে না। কিন্তু একটা মার্কেট কিন্তু মৌল ভিত্তির উপরেই কিন্তু সাবস্টেন্সিয়ালি কিন্তু এর ভিত্তিটা কিন্তু থাকা উচিত। তাহলে হবে কি যে মার্কেট কখনো আর্টিফিশিয়ালি খুব ইনফ্লেটেড যেমন হবে না, আবার আর্টিফিশিয়ালি খুব আপনার ডিফ্লেটেডও হবে না, মার্কেটটা কিন্তু একটা মৌলিক জায়গায় থাকবে। কিন্তু একটু আগে বলছিলাম যে যেহেতু অর্থনৈতিক অনেক প্যারামিটার আমাদের পজিটিভ ডাইরেকশনের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় মার্কেটে আনডিউলি ইন্টারফেয়ার করাটা ঠিক না। এই জিনিসটা আমরা আমরা মানে পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত যারা আছে তারা তো বলছি, অনেকেই বলছেন, মানে আপনারা একটু দয়া করে পুঁজিবাজার নিয়ে যখন মন্তব্য করেন একটু যদি বুঝতেন যে আমি কি মন্তব্যতে আমার কি রিয়াকশনটা হবে। যেমন আমাদের মধ্যে কিছু সাংবাদিকরাও মানে মাঝে মাঝে দু একজন আছে, দু একটা পত্রিকা আছে, আবার রিয়েক্ট করেন, হ্যাঁ, গেল অবস্থানে। তারাও যদি একটু এই সৌর ভাই যেটা বলছেন মৌলভিত্তিটা কি জিনিস, সেই কি জিনিসগুলো ছাপায় দেন, জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনা হয় না। যে আসলে আপনি যদি মনে করেন যে 20টা কোম্পানির শেয়ার আজকে মার্কেটে অনেক, আমি মনে করি আস্ফলনই হলো, সেখানে কিন্তু আমি মনে করি পত্রিকাগুলোর অ্যানালাইসিস করতে পারে যে এই কোম্পানিটার এনএভি এই কোম্পানিটার একটা নতুন এক্সপানশনে যাচ্ছে, এই কোম্পানির যে ইন্টারনাল যে স্টাফ স্ট্রেংথ সেটা খুব ভালো, ক্যাপাসিটি বিল্ডিং এ তারা ভালো কাজ করছে, তাদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো এবং তাদের ফিউচারটা ভালো। কারণ বাংলাদেশে এগুলো যদি ওনারা তুলে ধরেন তাহলে কিন্তু সাধারণ বিনিয়োগকারী, বাংলাদেশে বিনিয়োগকারী কি গ্রিন ফিল্ডে বিনিয়োগ করেনি? বাংলাদেশে বিনিয়োগকারীরা কিন্তু কিছু কিছু কোম্পানি যারা মার্কেটে আসার আগেই তাদেরকে কি বিনিয়োগ করে নাই? এখন আমি একটু জিনিস দুজনকে প্রশ্নটা করব। বাজারে আপনি দেখতেছেন দেশের ইন্টারেস্ট রেট ব্যাংকের কত কমে গেছে, মানুষের যে সঞ্চয়টা আছে সেটা সাধারণত ব্যাংকে রাখতো, কিছু ইন্টারেস্ট পাইতো, অনেক ফ্যামিলি চলতো, এটার মুদ্রা কথা আমাদের লার্জ স্কেলে রিটায়ার্ড পার্সোনালিটিস রাখতো। এখন রাখলে পায় 5%, ট্যাক্স কাটে হয় 4.5%, ইনফ্লেশন রেট ইজ 7.5%, তার অর্থাৎ তার মান প্রতি বছর 3% থেকে 3.5% কমতেছে, সে যাবে কোথায়? এরপরে দেখেন আমরা এই ফার্মার মানে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইটস এ গ্রোয়িং সেক্টর ফার্মাসিউটিক্যাল সেক্টর, এবং আমরা এক্সপোর্টও যাচ্ছি। আমরা 2033 সাল পর্যন্ত এলডিসি হিসাবে এই লাইসেন্স পাচ্ছি। তো আমাদের এতগুলো থাকার পরেও আমরা পুঁজিবাজারকে শক্তিশালী করতে পারতেছি না, আমরা পুঁজিবাজার নিয়ে আবুল তাবুল কথা বলছি। এটার ব্যাপারে যদি আপনারা দুজনে কিছু মন্তব্য করেন। আমি প্রথমে বিনিয়োগকারীরা, আমি একটু জাস্ট কিছুক্ষণ আগের একটা উদাহরণ তুলে ধরি। দেখেন ডোনাল্ড ট্রাম্প এত বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে, বাট আপনি শুনলে অবাক হবেন যে আজকেই মানে আজকে বলতে মানে যেটা আমরা শেষ করতে যাচ্ছি আমেরিকাতে, সে কিন্তু সমস্ত ফার্মাসিউটিক্যালসের সিইওদের সাথে হোয়াইট হাউসে ডেকে কথা বলেছে। রাইট, কারণ বিকজ এবং তার যে ইনস্ট্রাকশনগুলো ছিল সেখানে যে ইটস এ গ্রোয়িং সেক্টর এবং ইট হ্যাজ আ লট অফ পসিবিলিটি টু কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ইজ ডুইং অলসো সেম থিং। আপনি জানেন যে বাংলাদেশ অলরেডি ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে ভালো করছে। আমি শুধু, আপনি যদি ফার্মাসিউটিক্যাল কথা বলেন, আমি শুধু ফার্মাসিউটিক্যালসই কথা না বলে বলছি যে এর সাথে সাথে আরো অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, যে ইন্ডাস্ট্রিগুলো অনেকগুলো লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, শুধু ফার্মাসিগুলো ছাড়াও আমি লেদারের কথা যদি বলি, আপনি দেখেন গার্মেন্টসের কথাই যদি বলি, কতগুলো আমার গার্মেন্টস কোম্পানি কিন্তু শেয়ার মার্কেটে আসে নাই, কিন্তু আমার আরো বেশি তাদেরকে নিয়ে আসা যায় যাদের আসলে অনেক ডাইভার্সিফাইড অপরচুনিটি আছে। তারপরে বড় কথাটা হচ্ছে যে বাংলাদেশে আমি যেটা সবসময় বলি যে দেখেন এই যে আপনারা আসতে গিয়ে আমার দেরি হলো, এটা কেন? ট্রাফিক জ্যাম। তো এই আমি কিন্তু বারবার বলি বাংলাদেশের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট সেক্টর এখন ট্রাফিক সিস্টেমকে ডেভেলপ করা। কারণ বাংলাদেশে আমি মনে করি যে এত বড় সেক্টর কিন্তু আর নাই, কারণ বাংলাদেশে এখন ইচ্ছা মতো আমার কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, এবং যেখানে আমি পাবলিক সেক্টরই কিন্তু পাবলিক প্রাইভেট দুইজনের পার্টনারশিপে করতে হবে। আপনি দেখেন জাপানের মতো একটা শহর কেন আজকে আমাদের জনসংখ্যা তাদের জনসংখ্যা অলমোস্ট সেম,
মানে ডেনসিটির কথা বলছি, যদি আমি টোকিও সিটি ডেনসিটি চিন্তা করি, টোকিও সিটি ডেনসিটি আর বাংলাদেশে ঢাকা সিটি ডেনসিটি ভেরি ভেরি ক্লোজ, কিন্তু আপনি উপরে কোনো যানজটই আপনি কিছু নেই, এক সেকেন্ডে এভরিথিং তারা মাটির নিচে তারা সবকিছু স্থাপন করে। এখন আমাদের হয়তো কিছুটা প্রবলেম আছে যে আমরা মাটির নিচে অতটুকু যেতে পারবো না ডিউ টু কজ আমাদের যেহেতু সমুদ্র লেভেলে খুব কাছাকাছি আমরা আছি, কিন্তু বাট আমরা উপরে তো যেতে পারতেছি। তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা উপরে যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করি, আমরা যদি 6টা 7টা বিভিন্ন রকমের ট্রেন লাইন, ট্রাম লাইন, বিভিন্ন রকমের আমরা যদি কমিউনিকেশন ডেভেলপ করি, তাহলে ঢাকা শহরে কিন্তু কোনো ট্রাফিক জ্যাম থাকবে না। এবং আপনারা সবাই কিন্তু আমরা পেমেন্ট করে যাচ্ছি, আমরা কি যাত্রাবাড়ি ফ্লাইওভারে কি আমরা পেমেন্ট করে যাচ্ছি না? আমরা কি যমুনা বঙ্গবন্ধু সেতুতে আমরা কি যাচ্ছি না? আমরা কি পদ্মা মেঘনা যতগুলো সেতু বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা কি পেমেন্ট করে যাচ্ছি না? এবং কেউ কি সেখানে বার্গেনিং করছে, কেউ কি সেখানে হরতাল করছে? তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আপনি ইনফ্রাস্ট্রাকচার যখন ডেভেলপ করবেন তখন কিন্তু আপনি অটোমেটিকলি পাবলিকের কাছে পয়সা পাবেন, পাবলিক কিন্তু পয়সা উপার্জন করছে। নট অনলি আমেরিকার মতো দেশে ফ্রিওয়ে করতেছে অন দ্য বেসিস অফ দিস পাবলিক পার্টিসিপেশন, যে আপনি ওখানে এই এক্সপ্রেসওয়েতে যাবেন এত টাকা দিয়ে যান, এত ডলার দিয়ে যান, সবখানে হচ্ছে। আপনি দুবাই সিটির কথা চিন্তা করেন, দুবাইতে আপনি দায়েরা এবং বাট দুবাই এই দুইটার মাঝে দিয়ে আপনি যখন ব্রিজটা তারা ডেভেলপ করেছে, সেই ব্রিজটাতে কিন্তু অটোমেটিকলি পেমেন্ট কেটে নিচ্ছে, কেউ দেখতেছে না, সবাই কিন্তু ভাবতেও পারে না। আমরা যারা বাইরে থেকে যাই তারা কিন্তু জানি না যে অটোমেটিকলি তাদের সেখান থেকে সেন্সর থেকে তারা কিন্তু প্রত্যেকটা গাড়ি থেকে তারা পয়সা টোল কেটে নিচ্ছে। একইভাবে আপনি অস্ট্রেলিয়ার দিকে তাকান, অস্ট্রেলিয়াতে প্রত্যেকটা রাস্তা কিন্তু অলরেডি তারা অটোমেটিক মানে টোল সিস্টেম করার কারণে আসলে রাস্তায় কোনো জ্যাম হচ্ছে না। এখন আমরা এই কারণেই বলছি যে আসলে এই টাকাগুলো আসবে কোত্থেকে, এই টাকাগুলোতে কিন্তু পুঁজিবাজারে লোকজন বিনিয়োগ করতে পারে এবং বড় বড় কোম্পানিগুলি, বাংলাদেশে এখনো পর্যন্ত বলবো যে বাংলাদেশে বিনিয়োগকারী বা বাংলাদেশে পুঁজিবাজারে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি আসে না। আমার কেন জানি মনে হয় যে এখানে কেন, আমি সবাই দুই পক্ষ কি বলছি, এখানে মাননীয় অর্থমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয় বা সরকারের সাথে সংশ্লিষ্ট যারা এবং পুঁজিবাজার দুই পক্ষে কিন্তু বসা উচিত যে আপনি একটা বড় ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, আপনি আসুন, আপনি এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করুন, আপনার কত টাকা দরকার, পুঁজিবাজার থেকে টাকা তুলে দেওয়া হবে, গভর্নমেন্ট সেখানে কিন্তু তার ব্যাকএন্ডে তার সাপোর্ট দিচ্ছে তো, হ্যাঁ গভর্নমেন্ট ব্যাকএন্ডে সাপোর্ট দিবে। তো এই কারণে আসলে যেটা হচ্ছে, যেমন আপনি দেখেন বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি, আমি খুব রেসপেক্ট কি বলি, আবার ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে ভুল বুঝতে পারে, বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি কিন্তু টাকার পাহাড় জমে গেছে, আপনি জানেন, বিনিয়োগ নাই। এখন গভর্নমেন্ট যদি সিম্পলি একটা সার্কুলেশন দিয়ে তারা যদি বলে যে এই ইন্স্যুরেন্সের টাকার এত % তোমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যয় করো এবং সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তোমরা পুঁজিবাজারে তোমরা নিয়ে আসো, আপনি দেখেন বাংলাদেশের ট্রাফিক জ্যাম 5 বছরের ভিতরে কিছুই থাকবে না। থ্যাংক ইউ। আপনার মন্তব্য? যে আমি মনে করি যে সবুর ভাই যেটা বলেছেন যে এটা কিন্তু খুব দরকার, কারণ আমাদের ক্যাপিটাল মার্কেটে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যারা করবে এমন কোম্পানি কিন্তু আসা উচিত। তাতে যেটা হবে যে আমাদের যে ক্যাপিটাল মার্কেট এখন যে অ্যাবসলিউটলি কিছু কোম্পানি বেসড, তখন অন্য ডাইমেনশনের কিছু কোম্পানি যদি আসে এবং তারা যদি হিউজ পরিমাণ ক্যাপিটাল নিয়ে যদি আসে, তাহলে কিন্তু স্টক মার্কেটও কিন্তু আমাদের এটা অনেকটা বড় হবে, একই সাথে আমাদের দেশের কিন্তু সামগ্রিক উন্নয়নে কিন্তু ডাইরেক্ট কন্ট্রিবিউশন রাখবে। এখানে আরেকটা জিনিস একটু বলা দরকার যে আমাদের ক্যাপিটাল মার্কেট কিন্তু এখনো ইউনিসেন্ট্রিক, ইট ইজ অ্যাবসলিউটলি ডমিনেটেড বাই দ্য স্টক ইকুইটিজ। জি, কিন্তু এখানে কেন আমরা বিভিন্ন বন্ডগুলো কেন আমরা আনতে পারি না, কেন আমরা ফিক্সড ইনকাম সিকিউরিটিজ আনতে পারি না, কেন আমরা ডেরিভেটিভ প্রোডাক্টস এখানে আনতে পারি না? কারণ আপনি জানেন যে একটা ম্যাচিউর ক্যাপিটাল মার্কেটে নানা ধরনের প্রোডাক্ট থাকবে, কারণ হচ্ছে যারা ইনভেস্টর এক একজনের কিন্তু ডিমান্ড কিন্তু এক এক রকম। যেমন যারা ফিক্সড ইনকাম যারা সিক করে, তারা যদি এখন অ্যাবসলিউটলি ইকুইটিতে যদি বিনিয়োগ করে, তাহলে ইট মে গো আপ অর ইট মে গো ডাউন। কিন্তু যখন তারা বন্ডগুলো কিনবে, তারা অন্তত নিশ্চিত থাকবে যে আফটার 6 মান্থ, আফটার 1 year উইল বি রিসিভিং দিস মাচ, সো দ্যাট ক্যান অলসো বি। তো সেক্ষেত্রে আমার মনে হয় সরকারকে আউট অফ দ্য বক্স কিছু জিনিস চিন্তা করা উচিত। কারণ আপনি দেখেন আজকে আমাদের যে পদ্মা ব্রিজ সরকার যেটা নিয়েছে, এটা 2018 সালে হয়তো বা হয়ে যাবে, এবং আমাদের ইকোনমিস্টরা কিন্তু একটা টেন্টেটিভ প্রেডিকশন করেছে 1.2% কিন্তু জিডিপির কন্ট্রিবিউশন কিন্তু বাড়বে, এবং এটা কিন্তু ট্রেমেন্ডাসলি। একটা ফোন দিতে হচ্ছে, অনেক দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটা করুন। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, আমার নাম কবি। জি, আমি সবুজ সাহেবের সাথে বিনয়ের সাথে বলবো, আমরা মার্কেট দশ এবং মার্কেট উত্থানের কথা বারবার বলতেছি। বিভিন্ন কোম্পানি দেখা যায় যে ভালো লাভ করার পরেও ডিভিডেন্ড দিচ্ছে না। যেমন ধরেন এনবিএল এক সময় 100% ডিভিডেন্ড দিচ্ছে, বোনাস দিচ্ছে। জি, এখন তো এবার হাইয়েস্ট আপনার তারা ইয়ে করছে, লাভ করছে। এইবারেও যদি আগের মতো দেয়, মার্কেট তো এমনিতেই রেটটা কমে যাবে। তো সেই ক্ষেত্রে কি রেগুলেটর
বা যারা এই ব্যাপারে আলোচনা করতেছেন তাদের কি ভূমিকা নাই? ধন্যবাদ Management কে বলা- ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ না, আপনাকে। আমার মনে হয় খুব 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 চমৎকার একটা কথা উনি বলেছেন। চমৎকার। আমরাও কিন্তু এই কথাটাই বলতে চাই যে আসলে একটা বিনিয়োগকারীর কিন্তু রাইট আছে, উনি যে শেয়ারটা কিনেছে সেই কোম্পানিটা ভালো প্রফিট করার পরও কেন সে ডিভিডেন্ড দিবে না, এটা কিন্তু বিনিয়োগকারীরও যেমনি রাইট আছে। অ্যাট দ্য সেম টাইম রেগুলেটর কোম্পানি, রেগুলেটর প্রতিষ্ঠান, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ইভেন আমি মনে করি ডিএসসি সিএসসিরও কিন্তু ভূমিকা আছে এই ক্ষেত্রে আসলে কথা বলার, যে এখানে আসলে কেন বিনিয়োগকারীকে বঞ্চিত করা হয়। যেমন আমি অনেক সময় একটা কথা বলি, দেখেন আজকে আমাদের পেট্রোলের দাম, অকটেনের দাম সারা পৃথিবীতে দাম কমে যাচ্ছে, বাংলাদেশে কিন্তু সেটা দাম কমাচ্ছে না। তার মানে কি প্রফিট কিন্তু গভর্নমেন্ট আনবিলিভেবল করছে, অনেক কিন্তু এটা বিনিয়োগকারী পাচ্ছে না। এটা হলো এটা কিন্তু দেখেন, লক্ষ্য করে দেখেন যে যদি যা লস ছিল কভার করে আবার করতে, কিন্তু এটা ঠিক না। কারণ আমি যদি বিনিয়োগকারীকে যদি আমি এই লাভ পাই, তাহলে কিন্তু গভর্নমেন্ট কিন্তু আসলে অনেক আগে কিন্তু পাবলিকরে এই বোঝা থেকে বাঁচিয়ে দিত। তাহলে আসলে কি এই অ্যানোমালিসগুলো থেকেও কিন্তু আমাদেরকে আসলে কাজ করার জন্য কিন্তু আমি মনে করি রেগুলেটরি প্রতিষ্ঠানগুলো কিন্তু ভূমিকা রাখা উচিত, এবং এট দ্য সেম টাইম স্টেক হোল্ডারদের কিন্তু আসলে খেয়াল রাখা উচিত। সেদিন একটা মন্ত্রী আমাদের লগে মিটিং করতেছিল, মন্ত্রী ওপেনলি বলছে যে আমি যাকে যে সচিবকে নিয়ে কাজ করি, যে ইউরে নিয়ে কাজ করি, উনি যদি আমার আমি বলি একটা, উনি বুঝায় আমাকে আরেকটা, যে আমরা এই যে আমাদের সরকারি শেয়ারগুলো বাজারে আসার ব্যাপারে, সরকারি অনেক শেয়ার আছে, সরকারি এখান থেকে বাজার থেকে টাকা তুলতে পারে। সরকার তো ব্যবসা করার জন্য, সরকার তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে দেবে, সরকার শাসন করবে দেশ, সরকার তো আটাম্বডিস বেচার জন্য না। তো এখন কিছু কিছু সচিবের তো এখানে স্বার্থ আছে, কিছু কিছু আমলার স্বার্থ আছে, সেই স্বার্থের কারণে ওনারা আসতে দিবেন না, এবং এটা মন্ত্রীরা পায়রে উঠতেছেন না। এইটা মোসাক ভাই আমি খুব বিনয়ের সাথে বলি, যেহেতু মন্ত্রীর নাম আপনি বলেন না, আমরা জানতেও চাই না, এটা আমি মনে করি যে তার ব্যক্তিগত ব্যর্থতা। কারণ একজন মন্ত্রী একটা পলিটিক্যাল, আপনাকে বুঝতে হবে অনেক জায়গায় মন্ত্রী সাহেবরা অসহায়। কারণ হচ্ছে যে এত আমলাতান্ত্রিক ভাবে জটিল। আপনি মনে করেন আমি এইভাবে বলি যে সরকারি শেয়ার বাজারে আসার জন্য কিভাবে না চেষ্টা করছে, কে না চেষ্টা করছে। মোস্তাক ভাই, আপনি কি বলতে পারবেন বাংলাদেশে কোনো মন্ত্রীরা এখন পর্যন্ত বসে নিজেরা প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছে এই ইস্যুতে, যে আমলাতান্ত্রিক এই জটিলতা থেকে বের হয়ে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী? এটা আমি এই কারণে বললাম, কিন্তু আপনি দেখেন এই বাংলাদেশে আমলারা, ডিসিরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসে বলছে আমরা এটা চাই, এটা আমাদের প্রত্যাহার করতে হবে, আমাদেরকে এই রাইট দিতে হবে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিতে বাধ্য হয়েছে। তার কারণ কি? কারণ হচ্ছে ইউনিটি, তাদের যে পলিসি। আমাদের বাংলাদেশে মন্ত্রীদের প্রতি আমি রেসপেক্টটাকে বলছি যে সবাই একরকম না। আপনি আবার একই জায়গায় দেখেন বহু মন্ত্রী আছে যারা সচিব ভয়ে আতঙ্কে থাকে, যে মন্ত্রী কি বলছে সেটা আমি ইমপ্লিমেন্ট করতে না পারলে আমার অস্তিত্ব থাকবে না। তাহলে আমি মনে করি যে যারা এই কাজ, এবং এই জন্যই কিন্তু আমাদের সমাজ পিছাচ্ছে, এটা আপনি রাইটলি খুব পয়েন্ট আউট করেছেন, যে আসলে আমাদের সমাজ কিন্তু পিছাচ্ছে এই কারণটাই। কারণ এক্সিকিউটিভ পাওয়ারটা যদি আসলে একটা মন্ত্রী প্রপারলি এক্সিকিউট করতে না পারে, তাহলে আসলে উনি কিভাবে ইমপ্লিমেন্ট করবে? উনি যে কমিটমেন্টও করে যায় না। আমি একটু শেয়ার করি, এটা আপনি জানেন কমনলি বলা হয় যে বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো মন্ত্রীর সাথে দেখা করা এবং কমিটমেন্ট আদায় করা সবচেয়ে সহজ, কিন্তু আবার একমাত্র দেশ যেখানে কমিটমেন্ট কেউ রাখে না। একমাত্র। আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করব। সেটা হচ্ছে একটা মিনিস্ট্রির সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা কিন্তু দেওয়া হয়েছে মাননীয় মন্ত্রীকে। এখন সচিব মহোদয় যদি সেখানে ট্রাবল ক্রিয়েট করে জনস্বার্থের বিরুদ্ধে গিয়ে, সেটা কিন্তু অ্যাবসলিউট ক্ষমতা মন্ত্রীর আছে। কিন্তু কেন এটা করতে পারছে না, সেটা ডেফিনেটলি ব্যর্থতা গোজ টু মন্ত্রী। কারণ এমনও হতে পারে ইনসাইড সিনারিও মন্ত্রী অনেক কাজে লিপ্ত, যেটা হয়তো সেক্রেটারি জানে। কারণ একজন মন্ত্রী যদি সত্যিকার অর্থে অনেস্ট থাকেন, তাহলে উনি তাহলে তার পার্সোনাল লিমিটেশন কোনো কথা নাই। আমি অনেক ক্যাবিনেট মিনিস্টার জানি না। আপনাকে বুঝতে হবে যে ক্যাবিনেট মিনিস্টার অনেস্ট থাকলে আর মন্ত্রী অনেস্ট থাকলে তার যে মন্ত্রণালয় অনেস্ট থাকবে, এটা আপনি বলতে পারেন। অনেস্টি মাস্ট বি অ্যাকম্পানিড বাই ক্যাপাবিলিটি। যদি এমনটি হয় উনি ইনক্যাপেবল কিন্তু ওনার অনেস্টি আছে, একই কথা। আলটিমেটলি মন্ত্রী ব্যর্থতা। মন্ত্রী যদি অনেস্ট থাকে এবং মন্ত্রী যদি সত্যিকার অর্থে কেপেবল হয়, তাহলে সেক্রেটারি জনস্বার্থে বিরুদ্ধে গিয়ে কাজ করবে, এটা অসম্ভব কেস। বিরুদ্ধে যাও না,
বিরুদ্ধে যাওয়ার কথা ইভেন যদি লিঙ্গারিং যদি নন কোঅপারেশন করে, প্রমোট করা একটা জিনিস, যদি নন কোঅপারেশন করে সেটাও কিন্তু বিরুদ্ধে যাচ্ছে। নন কোঅপারেশনের কথাও না এখানে, নন কোঅপারেশন হচ্ছে ইভেন যদি ডিলে করে একই জিনিস। আমার যদি নেগেটিভ অ্যাটিটিউড থাকে একটা জিনিস নিয়ে, আমি আপনাকে এখানে কথা বলেন, আমি যদি এক একটা কথা উপস্থাপন করি নেগেটিভ ওয়েতে, আপনি এটা পজিটিভ করতে তো আপনার সময় লেগে যাবে। কথাটা হচ্ছে যে আমরা মানে এই যে আজকে উন্নয়ন দেখেন সবারই সম্পৃক্ততা আছে, এই মন্ত্রীদের কি ইয়েও নাই, সম্পৃক্ত নাই, ক্যাবিনেটের ওনাদের কি সম্পৃক্ত, সচিবদের কি অবদান নাই, সবারই অবদান আছে। কিন্তু কিছু কিছু জায়গায় আপনাদের স্বার্থ যখন জড়িত থাকে তখন ওই জায়গাটার থেকে বেরিয়ে আসতে পারেন না, ওই জায়গাটার মধ্যে আটকে যান। এখন এটার তো একটাই উত্তর, আপনি আমাকে বলেন সরকার কি ব্যবসা করার জন্য? তো বিসিআইসি তে এত লোকসান কেন? জাস্ট আমি নামই বললাম কারাপশন। হ্যাঁ, কারাপশন এটা কারা করছে? সবাই মিলে করছে, যারা সম্পৃক্ত। আপনি কি ডু ইউ থিংক যে মন্ত্রী করে না, এটাও বলা যাবে না। না, মন্ত্রী করে না। আমি আবার বলছি, একটা আমি কোন স্পেসিফিক্যালি কাউকে নাম বলছি না, কিন্তু যখন একটা প্রতিষ্ঠান অনেক ভালো কিছু থাকার পরেও যখন তারা লোকসান দেখাচ্ছে, কেন এটা প্রাইভেট সেক্টর দিয়ে যাবে না? কেন আপনি আজকে বাংলাদেশের যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, যতটুকু যা হয়েছে, এই যে একজন ইউনিভার্সিটি সৃষ্টি করছে, উনি একটা কোম্পানি সৃষ্টি করছে, কতগুলি মানুষের এমপ্লয়মেন্ট দিচ্ছে, কতগুলি ছাত্রকে পড়াচ্ছে, এটা প্রাইভেট সেক্টর থেকে যতটুকু গ্রো করেছে, মানে সরকার মানে মন্ত্রণালয় থেকে কতটুকু হয়েছে, পাবলিক সেক্টর থেকে। এটা তো অ্যাক্সিওমেটিক্যালি ট্রু যে পাবলিক সেক্টরের চেয়ে প্রাইভেট সেক্টর মোর এফিশিয়েন্ট, এবং প্রাইভেট সেক্টরকে কাজ করার সুযোগ দিতে হবে। তাকে তো দেওয়া হচ্ছে না দায়িত্বটা, এইটা কোথায় আটকে গেছে? আটকে যাচ্ছে তো মিজান সাহেবের সাথে। আপনি তো বিসিআইসি কথা বলেন, আমি যেমন বলি যে বিমানের মতো এমন একটা প্রসপেক্ট, কারণ আমাদের দেশের প্যাসেঞ্জার 16 কোটি বা 17 কোটি লোকের একটা দেশ, যেখানে 1.2 দ্যাট ইজ মানে আপনার দ্যাট ইজ 12 মিলিয়ন প্লাস পিপল। এটা 12 মিলিয়ন প্লাস সরাসরি বাইরে কাজ করে, নন রেসিডেন্ট বাংলাদেশি যারা ওয়ার্কার হিসেবে কাজ করে। এর বাইরে আরও কিন্তু 5 মিলিয়ন পিপল যাচ্ছে আসছে। তার মানে অন এভারেজ একটা দেশে 20 মিলিয়ন পিপল, যেখানে মালয়েশিয়ার জনসংখ্যা হলো 24 মিলিয়ন বা 23 মিলিয়ন, আর আমাদের 20 মিলিয়ন পিপল ফ্লাই করছে। কিপ ইন মাইন্ড, সেই দেশের বিমান আমি মনে করি যে সারা পৃথিবীতে কিন্তু একটা নাম্বার 1 বিমান সংস্থা হইতে পারে। একটা মানে ফোন আছে, এটা নিয়ে শেষ করবো। প্রিয় দর্শক, আমার নামটি বলে প্রশ্ন করুন। হ্যালো, জি জি, আমি মাহবুব বলছিলাম চাঁদপুর থেকে। জি জি, আমার প্রশ্ন হচ্ছে, কিছু কিছু কোম্পানি আপনার ইপিএস খারাপ দেখাইতেছে কিন্তু ওইগুলার দাম বাড়তেছে, আর যেগুলো আপনার ইপিএস ভালো দেখাচ্ছে কিন্তু ওই কোম্পানিগুলোর মুভমেন্ট হচ্ছে না, এটার কারণ কি? এটা তো আসলে হওয়া উচিত না। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো বাজারের ফেনোমেনা, আপনি বলবেন এটা ব্যাপারে? জি, একটা বিষয় হলো যে একটা কোম্পানিকে জাজ করার জন্য শুধুমাত্র ইপিএসই কিন্তু একমাত্র প্যারামিটার না, এটা একটা বুঝতে হবে। কারণ এই কথাটি আমি বারবার বলেছি যে আপনার কোয়ান্টিটেটিভ ইনফরমেশন দিয়ে অ্যাবসলিউটলি কোম্পানি জাজ করার কোনো সুযোগ নাই। কোম্পানির এন্টারপ্রেনার কারা, কোম্পানির ভবিষ্যৎ প্ল্যান কি, কোম্পানির ম্যানেজমেন্টে কারা আছে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার আরেকটা জিনিস আমি যে কথা বলেছি যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল সিকিউরিটি কাউন্সিল যেটা করার কথা ছিল বাই 2016, যেটা আমরা করতে পারি নাই, যদি এই কাউন্সিলটা করা যেত তাহলে ওই কোম্পানি যে একটা কোয়ার্টার হয়তো কম দেখিয়েছে ইপিএস, সেকেন্ড কোয়ার্টার হয়তো বেশি দেখিয়েছে, এই জিনিসগুলো কিন্তু লুক আফটার করতে পারতো, অডিটরটা কাউন্টেবল হতো। যে এখানে সময় কিন্তু খুব কম। সৌর ভাই আপনি যদি নাটশেল বলেন, ওনার উত্তরটা আসলে বারবারই যেটা বলছি যে আসলে একটা বাজারকে যদি আসলে যাচাই করতে হয় তাহলে আসলে যেটা মিজান সাহেব যে কথাগুলো বলেন, অনেকগুলো ফ্যাক্টরকে কিন্তু আসলে বিবেচনায় নিতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে যে আসলে কোনোভাবেই আমার মনে হয় হুজুগের উপরে ভিত্তি করাটা উচিত না। একজন লোক বলল, আমি যাচাই করলাম না, উনি বলল, তাতেই আমি সায় দিয়ে ফেললাম, সেই সায়ের উপরে ভিত্তি করে চলে গেলাম, এইটা কখনো হওয়া উচিত না। আবার দ্বিতীয় যেটা হচ্ছে যে আসলে উনি ওনার বক্তব্যে বললেন যে কোম্পানিগুলোর ইপিএস ভালো দিচ্ছে, যেই কোম্পানিগুলির স্টেবিলিটি, সেই কোম্পানিগুলোর শেয়ার বাড়ছে না কেন? এটা তো আমরা একটু আগেও বলেছি যে আসলে প্রবলেমটাই হচ্ছে এখানে কিছু মুষ্টিমেয় লোক কাজ করে, যারা আসলে তাদের স্বার্থটাকে
সিদ্ধ করার জন্য তারা কিন্তু আসলে এই নিরীহ জনগণগুলোকে বোকা মানায়। এদের সম্পর্কে এটা কিন্তু আমি মনে করি জনগণকেও কিন্তু সচেষ্ট হতে হবে, কারণ মার্কেট এখন অনেক ম্যাচিউর, যে কোনো ইনফরমেশন কিন্তু মার্কেট থেকে পাওয়া যায়। ধন্যবাদ সোহর ভাই, ধন্যবাদ মিজান সাহেব আপনাদের সুন্দর বক্তব্যের জন্য, এবং সাধারণ বিনিয়োগকারীরা অনেকে উপকৃত হয়েছেন আপনাদের বক্তব্যের জন্য। প্রিয় দর্শক, আমাদের মুদ্রা কথাটা হচ্ছে যে ওনারা যা বললেন যে এই পুঁজিবাজার শক্তিশালী পুঁজিবাজার, এবং পুঁজিবাজার নিজস্ব গতিতেই চলে, এবং কেউ ইন্টারভেন করলে বা কেউ বাধা দিলে সে বাধা অতিক্রম করার মতো শক্তি পুঁজিবাজারে আছে। আপনারা যেখানেই আছেন পুঁজিবাজারে বিনিয়োগ করলে আপনারা একটু দেখে শুনে বিনিয়োগ করবেন, কারো কথায় কারো পরামর্শে না বুঝে কোনো শেয়ার কিনবেন না। যা না বুঝলে আপনার ব্রোকারকে জিজ্ঞেস করবেন যে এই শেয়ারটার কত মানে ডিভিডেন্ড গত 3 বছরে দিয়েছে, আগামীতে কি দেওয়ার এক্সপেক্ট করেন, সেগুলি সব বুঝে শুনে আপনার টাকাটা আপনার, কারো কে কী বললো, পত্রিকায় বললো, টিভিতে বললো, ওগুলো শোনার দেখবেন না। টাকা আপনি হারালে আপনি হারাবেন, আর গেইন করলে আপনারই হবে সেটা। সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ পুঁজিবাজারের সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।